বিসিএস এর প্রিলিতে অ্যাপ্লাই করে 3 থেকে 4 লাখ মানুষ, কিন্তু রিটেন দেওয়ার সুযোগ পায় মাত্র 10 থেকে 15 হাজার মানুষ। এই যে বাকি যা আছে, বাকি যে মানুষগুলো আছে সব কিন্তু বাদ পড়ে দেয়। তো আপনার একটা সিম্পল ভুলের জন্য হয়তো আপনার প্লি থেকে বাদ পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আসলে যে ভুলগুলো আপনার প্লির আগে করা উচিত না, বা একটু সতর্ক থাকা উচিত, যাতে করে এই ভুলগুলোর জন্য আপনার প্লিটা মিস না হয়ে যায়। যেহেতু আমি অনেকগুলো প্লি পাস করে রিটেন দিয়ে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমি 41তম বিসিএস ক্যাডার থেকে এডুকেশন ক্যাডারে জয়েন করে আসি, পরবর্তীতে আরও অনেকগুলো বিসিএস এর আছে আর কি। যেহেতু আমি অনেকগুলো প্লি পাস করে আসছি, তো আমার কিছু মনে হয় যে কিছু কিছু ভুল যেগুলো না করলে প্লিতে পাস করার চান্সটা অনেক হাই হয়ে যায়, বা আপনার প্লি বাদ পড়ার চান্সটা কমে যাবে। আমরা সবসময় চিন্তা করি যে যে বিষয়গুলো পারি না ওই বিষয়গুলো নিয়ে খুব বেশি কনসার্ন থাকি, মানে খুব বেশি প্যারা খাই, খুব বেশি সময় দেই, বা খুব বেশি প্রেশার নেই। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন যে 200 মার্কের মধ্যে আপনাকে কিন্তু 200 মার্ক পাওয়া লাগবে না। আপনাকে পাইতে হবে কত? কাটমার্ক এখন কত থাকে? আগে কাটমার্ক থাকতো 110 পেলেই মোটামুটি নিশ্চিত বলা যেত। তো এখন যেহেতু 120 চলে আসছে, 120-এর একটু বেশি পাওয়া লাগে, তার মানে 20 পাইলেই একটা সেফ জোন বলা যায়। তো আপনার 1 থেকে 20 থেকে 25 পাওয়ার লাগবে, এর বেশি তো পাওয়ার লাগবে না। বাকি এই যে 80 মার্ক বা 75 মার্ক, এটা কিন্তু আপনার পাওয়ার লাগবে না। সো আপনি যদি যে কঠিন বিষয়গুলো নিয়ে ওগুলো নিয়ে খুব বেশি কনসার্ন থাকেন, খুব বেশি হাইপ থাকেন, আমি পারি না পারি না পারি না এরকম করেন, তাহলে কিন্তু খুব বেশি প্যারা খেয়ে যাবেন। দেখা যাবে যে এই বেশি কঠিন সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকার কারণে দেখা যাচ্ছে আপনি সহজ জিনিসগুলো পারবেন না। কারণ সহজ জিনিস যতই সহজ হোক, আপনার তো একটা প্রস্তুতি বা প্রিপারেশন নেওয়া দরকার আছে, আপনার ওগুলো দেখা দরকার। দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় এত বেশি প্রেশারে থাকবেন যে আপনি সহজ জিনিসগুলোই পারবেন না। 200 কোশ্চেনের মধ্যে তো 200 কোশ্চেনই কঠিন থাকে না, সহজ থাকে, অনেক বেশি থাকে। 100 প্রায় 150-র মতো মানে প্রশ্ন হচ্ছে সহজ থাকে। এখন আপনি যদি ওই বাকি 20, 25 বা 30 বা 50 মার্কই ধরেন, ওই কঠিন মানে বিষয়গুলো বা ওই কঠিন যে মানে প্রশ্নগুলো আসে ওগুলো নিয়ে বেশি প্রেশার খেয়ে যান, খুব বেশি প্যারা খেয়ে যান, তাহলে কিন্তু আপনি গেলেন। বুঝতে পারেন কি না? চিন্তা করেন যে আপনি কোন সাবজেক্টগুলোতে আপনার দক্ষতা খুব বেশি আছে। সেটা বাংলা হতে পারে, জিকে হতে পারে, ইংলিশ হতে পারে, বা হচ্ছে ম্যাথ হতে পারে। এখন ম্যাথ খুব কম মার্ক। এখন আমরা হয়তো চিন্তা করি যে আচ্ছা আমি ম্যাথ পারি না, আমি তো তাহলে পাস করতে পারবো না। এটা না, ম্যাথের যে 15টা কোশ্চেন আসে তার মধ্যে 5-6টা আপনি এমনিই পারবেন। বাকি ওই যে 10-11টা বা যাই হোক, বাকি 10টা 8টা 10টার জন্য আপনি কেন এত প্যারা খাবেন? আপনাকে প্লি পাস করেন না, তারপর দেখা যায় আপনি ম্যাথের ভয়ে যদি এরকম মানে ঘুমড়ে পড়ে থাকেন তাহলে তো হবে না। আপনি হয়তো ওই যে ইংলিশ লিটারেচার নিয়ে হয়তো একটু মানে প্যারা খেয়ে গেলেন, আরে আমি তো পারি না কিছু মনে থাকে না। যদিও আমি এই চ্যানেলটা শুরু করছি ইংলিশ লিটারেচারের কয়েকটা ভিডিও দিয়ে, আমার আগেও সমস্যা ছিল। তো আপনি এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, তারপরে হয়তো একটু ইজি হলেও হতে পারে। আচ্ছা, ওটা অন্য ভিডিওতে আমি বলবো ইংলিশ লিটারেচারের বিষয়ে। এখন যেটা হলো, আপনি কঠিন সাবজেক্টগুলো যেগুলো কঠিন লাগে আপনার, ওগুলো একটু বাদ দেন। বাদ দিয়ে দেখেন যে ইজি ইজি সাবজেক্টগুলো নিয়ে আপনার কত মার্ক ফিল আপ হয়েছে। আপনাকে 200-তে 200 পাওয়া লাগবে না, এটা মাথায় রাখবেন। আপনাকে 200-র মধ্যে 120 পাওয়া লাগবে। সো ওই টার্গেট নিয়েই আপনি পড়াশোনা করেন, প্রস্তুতি নেন, ঠিক আছে? অনেক বই পড়া, মানে আপনি যখন প্রিলি দিতে আসবেন না, মানে আমি যখন প্রিলি পড়া শুরু করছিলাম তখন আমি জানি না কী করবো না করবো, কারণ ওরকম কোনো ইন্টারাকশন ছিল না, কোনো সিনিয়র ভাইদের সাথে ছিল না, ইভেন আমার ফ্রেন্ডরা যারা ছিল তাদের সাথেও সবার সাথে ছিল না। তবু 2-1 জন যারা ফ্রেন্ড যারা আগে থেকে একটু পড়তেছিল তাদের আমি পরামর্শে আমি নিতাম। কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে বই কথা অনেক কিছুই নিষেধ করতো, যেটা করিস না এটা করিস না, কিন্তু ওই যে প্রথম প্রথম কি বলে উত্তেজনা খুব বেশি, কি করা লাগবে, আরে এ বই ও বই, আর এই বইটাও তো ভালো লাগতেছে, এই বইটা এইটা ভালো লাগতেছে, সব বই কিনে ফেলতাম। মানে কি, এখন যাই হোক, আমার তো এখন কিছু জানি না আমি কোত্থেকে কী আসবে, বাট এই যে বইটা পড়ে ভালো লাগে, এই বইটা ভালো লাগে। তারপর পিলির আগে আগে নতুন নতুন কিছু বই বের হয়, আর এগুলো তো ভালো লাগে, এটা না মানে মনে হয় কি একটা ভয়, যদি না কিনে যদি কিছু হয়ে যায়, যদি এখান থেকে এই প্রশ্ন আসে, ওটা যদি আমি না পারি কেমন হবে, মানে ভয়। মানে আমি একটা বই পড়ে, মানে আপনার কাছে যে বইটা আছে এটা যদি আপনি বারবার পড়েন, এখন আপনি যদি চিন্তা করেন যে একটা বই পড়লে আমার তো কিছু মনে থাকতেছে না, থাকে না। আপনি একটা বই পড়বেন, তার দেখা যাচ্ছে 20% আপনার মনে থাকবে না। তো এখন ওই বইটা তো বারবার পড়তে হবে, তাই না? আপনি তো ওই বই তো 20% বা 30% আপনার মনে আছে, বাকি 70% তো মনে নেই। তো ওটা তো আবার পড়া লাগবে, যাতে করে ওই বইটা ভালো মতো একটু আপনার আয়ত্তে চলে আসে। এখন একবার পরে মনে করেন যে আচ্ছা ঠিক আছে এই বইটা আমার পড়া লাগবে না, নতুন বই পড়া লাগবে, এরকম কিছু না। আপনি একটা বই পড়েন, বারবার পড়েন, রিভিশন দিতে দিতে আপনার মাথায় অনেক কিছু সেট হয়ে যাবে। একবার পরে 2বার পরে ওই বইয়ের কিছুই মনে থাকবে না, পুরোটা আপনার মনেই থাকবে না। এই 20-30% বা 40% আপনার মনে থাকতে পারে, বাকি একটু আপনার মনে থাকবে না। বিসিএসের পিলির সিলেবাসটা অনেক বেশি, অনেক পড়া। এখন একটা বই যদি আপনি যদি নতুন নতুন বই শুধু চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু আপনি গেলেন। সো বেশি বই কিনবেন না, রং সং বই অনেক কিছু বের হবে, ছোটো ছোটো চটিও বের হবে। এগুলো দেখে হয়তো আপনি খুব বেশি এক্সাইটেড হয়ে যাবেন, আর এগুলো তো আমার কেনা লাগবে, না হলে যদি না পাস করি। এই ফাঁদে পা দেবেন না, বুঝলে তো?
আরেকটা জিনিস হলো সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড থাকি। আরে মেইন পড়া বাদ দিয়ে শুধু সাম্প্রতিক পড়ি। একটা কথা মাথায় রাখবেন যে বিসিএসের সাম্প্রতিক থেকে খুব বেশি প্রশ্ন আসে না, 5-6টা ম্যাক্স আসে, তাও আসে না সব সময়। সো এই জিনিসটা সাম্প্রতিক বিষয় নিয়ে প্যারাটা খুব কম খাবেন আপনি। যে এইটা পড়া লাগবে, কী জানি কয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে, পেপার পড়া লাগবে, এটা পড়া লাগবে, এটা এত কিছু না। সাম্প্রতিক বিষয় থেকে তেমন কিছু আসে না প্রিলিতে, আসলেও 5-6টা প্রশ্ন আসে। এই 5-6টা প্রশ্নের জন্য আপনি মেইন যা কিছু আছে ওগুলো হারাই ফেলেন না, তাই না? আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখবে যে প্রিলির যে মার্কটা পাবেন এটা কিন্তু আপনার বিসিএসের ওই যে ক্যাডার নির্ধারণে বা পাস ওইখানে কিন্তু কোনো ধরে না। প্রিলিটা পাস করে আপনি রিটেন দেওয়ার শুধু একটা যোগ্যতা, একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। সেটা তো 120 পেলেও আপনি পাবেন, 160 পেলেও আপনি পাবেন। তো 160 পাওয়ার জন্য যদি আপনি এত পরিশ্রম করতে চান তা তো না। আপনি মাথায় এটা রাখবেন 200তে আমার 200 পাওয়ার লাগবে না, 150ও পাওয়ার লাগবে না, পাওয়ার লাগবে কত? 120 বা 125। 120 পেলে হ্যাঁ ঠিক আছে, আর 125-এর উপর পেলে তো আপনি টিকেই যান, এই আর কি, তাই না? এর বেশি আপনার পাওয়ার লাগবে না, যেহেতু প্রিলির মার্কটা আপনার ক্যাডার নির্ধারণে ধরা হয় না। বুঝলেন কি না? একটা জিনিস হলো অন্যের সাথে তুলনা করা। অন্যের সাথে কখনো তুলনা করবেন না। অনেকে দেখা যাচ্ছে আমরা মডেল টেস্ট দিই, হ্যাঁ মডেল টেস্ট ভালো, আপনি মডেল টেস্ট দেবেন। আপনি অনলাইনে পারেন, অফলাইনে পারেন, বা কোনো কোচিংয়ে পারেন, বা একটা বই কিনেও কিনতে পারেন। আমি কখনো কোনো কোচিং করি নাই, সো দেখা যাচ্ছে আমি বাজার থেকে কোনো একটা মডেল টেস্টের বই কিনে নিয়ে আসতাম। তবে লোকে মুখে শুনবেন কোনটা ভালো না ভালো, ওইটা কিনে দেখা যাচ্ছে বাসায় বসে বসে প্রতিদিন একটা হলেও করবেন। প্রিলিতে বসার আগে, আমি আবার বলছি, প্রিলিতে বসার আগে মিনিমাম 10-15টা মডেল টেস্ট আপনি দেবেন ফুল সিলেবাসের 200 মার্কের 10-15টা মডেল টেস্ট না দিয়ে আপনি মডেল টেস্ট পরীক্ষা দিতে যাবেন না। কারণ মডেল টেস্ট দিলে হয় কি যে আপনার অনেক জড়তা, জাগানোর স্টাইল। অনেকে বলে যে মোবাইলে দেয়, আমি মোবাইলে দিতাম না, আমি একদম একটা ওএমআর শিট ফটোকপি করে নিয়ে আসতাম। ওই ওএমআর শিট ধরে আমি পরীক্ষার হলে যেরকম দিতাম, আমি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে মডেল টেস্টটা শেষ করতাম। তো এই জন্য দেখা যাচ্ছে আমি পরীক্ষার প্রশ্ন ধরে মডেল টেস্ট ধরে আমি ওএমআরে দাগাইতাম 1 ঘন্টা 15 মধ্যে, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি দাগানোর চেষ্টা করতাম। বুঝতে পারলেন কি না? মডেল টেস্টটা দিলে হয় কি আপনার অনেক কিছু জানার হবে, কীভাবে কী করবেন, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভয় ভীতি বা জড়তা, কীভাবে কোনটা অ্যান্সার করার লাগবে। অ্যান্সার করা বলতে কি, কীভাবে উত্তরটা আপনি ফাইন্ড আউট করবেন, কীভাবে দাগাবেন, অনেকটা প্র্যাকটিস চলে আসে। দেখা যাচ্ছে এক্সাম হলে ওই ভয়টা আর থাকে না। তো মডেল টেস্ট দেবেন। আর যদি আপনি অনলাইনে বা অফলাইনে কিছু দেন, অফলাইনে দেখা যাচ্ছে কোনো একটা কোচিংয়ে দিলেন, ওখানে দেখা যাচ্ছে আপনার সিরিয়াল একদম শেষের দিকে থাকে, আপনি খুব হতাশ হয়ে গেলেন, আরে ভাই ও তো 200-তে একদম 150-260 এরও পেয়ে যাচ্ছে, 100-তে একদম 90-এর উপরে পেয়ে যাচ্ছে, আমি তো 100-তে 60-এর উপর পারি না, উঠতে পারি না, বা 200-তে দেখা যাচ্ছে 100 পার হয় না। এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে চলে আসবে। ভাই তার প্রিপারেশন আপনার প্রিপারেশন এক না। আপনি হয়তো কেবল শুরু করছেন, আর কেউ হয়তো 3-4টা পরীক্ষা দিয়ে তারপর দিচ্ছে, তো তার সাথে তো আপনার তুলনা নাই। আর আমি আবার বলছি, ওই যে মাথায় বললাম না 200-র মধ্যে আপনার 200 পেতে হবে না, পেতে হবে কত? 120-এর একটু বেশি, বা 120 পেলেও হবে, তাই না? আপনার টার্গেট 1 থেকে 20। আচ্ছা আপনার টার্গেট যদি আপনি একটু বেশি রাখতে চান, না ঠিক আছে 125, এর বেশি তো আপনার পাওয়া লাগবে না, জাস্ট রিটেন দেওয়ার টিকিটটা পাওয়ার জন্য, তাই না? আপনার তো তার সাথে কম্পেয়ার করেন, সে 100-তে 160 পাক, 50 পাক, এটা বিষয় না। আপনি 100-তে 120 বা 125 তুলতে পারবেন কিনা মেইন পরীক্ষায়, এটা হচ্ছে আপনার টার্গেট। আপনি তার সাথে কম্পেয়ার করে এরকম হতাশ হতে যায় না, যেটা আমি নর্মালি হইতাম হয়তো নিজে নিজে করে, বা অনেকের কাছে শুনলাম। আমি মাঝে মধ্যে দেখতাম ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, বিশেষ প্রিলিমিনারি, এটা বিভিন্ন প্রশ্ন দেয়, ওটার উত্তর আমি পারি না, আমি খুব হাই হয়ে যেতাম, খুব হাই হয়ে যেতাম, আরে এই কোশ্চেনটা আমি পারি না, তাহলে তো আমি পারবো না, কিছু পারি না, যে কোশ্চেনগুলোতে ওখানে কিছু পারি না। ফেসবুকে কিছু কিছু মানুষ আছে এমন এমন কঠিন কঠিনগুলো দেবে যেগুলো আপনি পারবেন না, ওখানেই আপনি হতাশ হয়ে যাবেন, পরীক্ষার হলে আর যাওয়া কি। সো এসব দেখে আপনি হতাশ হয়ে না, বিভিন্ন গ্রুপে কী প্রশ্ন দিচ্ছে, এটা পারেন কি না পারেন, এত কিছু আপনার জানার দরকার নাই। আপনার টার্গেট 200-তে 120 বা 125 পাওয়া, আপনি ওইভাবে কাজ করবেন। কারোর সাথে কম্প্যারিজনে যাবেন না, নিজের সাথে নিজের কম্প্যারিজনে যাবেন। আপনি ভালো করতেছেন কিনা, কোন সাবজেক্টের যেটা দুর্বলতা ছিল ওটা ইমপ্রুভ হচ্ছে কিনা, কোন টপিকটা গুরুত্বপূর্ণ। আমি মাঝে মধ্যে আবার আরেকটা জিনিস চিন্তা করতে, যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো আছে, যেগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, সেগুলো আমি কী করতাম, আরেক জায়গায় অন্য একটা নোট খাতায় লিখে রাখতাম, যাতে করে এক্সামের আগের 2 দিন আমি ওই জিনিসগুলো দেখতে পারি। কারণ এক্সামের আগে তো পুরো বই তো আমি দেখতে পারবো না, তাই না? আগে সপ্তাহ পাইলাম, তখন আমি ওই নোটটা তখন বেশি ভালো, যেমন ধরেন নোবেল কে পাইছে না পাইছে, নোবেল যে বিষয় আছে ওইখান থেকে প্রশ্ন হওয়ার চান্সটা খুব বেশি থাকে, ওখানে আমি দেখতাম। তারপর সংবিধানের কিছু কিছু জিনিস আছে বাংলাদেশ বিষয়গুলিতে, ওই জিনিসগুলো আমি আলাদাভাবে একটু লিখে রাখতাম, যাতে করে শুধু ওগুলো চোখ বোনানো যায়। তারপর বিভিন্ন বন্দর, তারপর বিভিন্ন প্রণালী, এগুলো থেকে মাঝে মাঝে যেহেতু প্রশ্ন আসে, ওগুলো আমি কীভাবে আলাদা আলাদাভাবে একটু লিখে রাখতাম, যেগুলো মনে থাকে না আর কি।
ছন্দ আকারে হোক বা নর্মালভাবে হোক আমি ওইভাবে লিখে রাখার চেষ্টা করতাম, যাতে করে পরীক্ষার আগে আমার ওটা চোখ বুলাতে সুবিধা হয়। তারপর আরেকটা জিনিস হলো, এখানে অনেক কম্পিটিটর থাকবে। এখন আপনি কম্পিটিশন দেখে সবাইকে দেখে হয়তো ভয় পেয়ে যাবেন, আরে বাবা এই সঙ্গে কি, ওদের তো গেট আপ দেখেই তো ভয় লাগে। ভাই গেট আপ দেখে না, গেট আপ দেখে আপনাকে ওখানে প্রিলি টিকাবে না। আপনার কার আছে এক্সপেরিয়েন্স, আপনি জাস্ট একটু কনফিডেন্ট থাকবেন, পরীক্ষার হলে থাকবেন, প্রেশার কম নেবেন। প্রেশারে আপনার কিছু যত কিছু হয়। এখন আমি যদি বলি যে প্রেশার নিলে কী হয়, আমার তো পড়ার কথা ছিল, আমি যদি একটা উদাহরণ দিই, আমার পাস্টের একটা উদাহরণ দিই, যে আমার পড়ার কথা ছিল বিবিএ ফ্যাকাল্টিতে, আমি ইন্টারে ছিলাম কমার্সে। সো আমার টার্গেট ছিল আমি বিবিএ করবো, আমি ফিনান্সে পড়বো, কিন্তু আমি কিন্তু পাইনি। ওই যে প্রেশারে বললাম না, প্রেশারের কারণে আমি একদম পুরো ঘেমে গেছিলাম। দেখা যাচ্ছে ওইখানে আমার সিরিয়াল এত পেছনে চলে গেছে যে আমি ফিনান্স পাইনি, ম্যানেজমেন্ট পাইছি। অথচ ডিউনিট থেকে যখন আমি পরীক্ষাটা দিতে গেছি, তখন আমার কোনো প্রেশারই ছিল না, এখানে কেউ জানতেও না যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। সবাই মনে করছে, বাসা সবাই মনে করছে আমি কোচিংয়ে যাচ্ছি। তো ওইখানে ডিউনিটে আমি প্রেশার ছাড়া পরীক্ষা দিছি, ওখানে আমি হলাম 59তম, শুধু 59তম। এই যে ওখান থেকে আমি পরে ইকোনমিক্স পাইলাম। পরে দেখা যাচ্ছে আমি যদিও বিবিএতে ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিলাম, ওইটা ক্যান্সেল করে পরে আমি ডিউনিটে ইকোনমিক্সে চলে যাই। এই যে ইকোনমিক্সে পড়াশোনা করতেছি এখন, অথচ আমি কখনো চিন্তা করছি যে আমি ইকোনমিক্সে পড়াশোনা করবো, করি নাই। জাস্ট ওই যে প্রেশার খাওয়ার কারণে, এটা নিয়ে আমার এখন কোনো রিগ্রেট নাই যে আমি ইকোনমিক্সে কেন আসলাম, বিবিএ কেন চাললাম, ফিনান্স কেন পাইলাম না, এরকম কোনো ইয়ে নাই। ইকোনমিক্সে হ্যাঁ ভালো ছিল, হয়েছে, যাও, ওটা সমস্যা না। কিন্তু আমি বলতেছি যে এই যে প্রেশার খাওয়া, প্যারা খাওয়া, খুব বেশি প্যারার কারণে যাতে করে আপনার এই যে মানে পিলিটা না ছুটে যায়, তাই না? তো এইটা জানতে প্যারাটা যতটা সম্ভব, যা হবার হবে, আপনার রিজিকে যা আছে সেটাই হবে, মানে আল্লাহ আপনার রিজিকে যেটা রাখছে সেটাই হবে। সো বাড়তি কোনো কিছু চিন্তা না করাই ভালো, প্যারা বেশি খাবেন না। মোটামুটি এই বিষয়গুলো যদি পিলির আগে একটু সতর্ক থাকেন, তাহলে পিলিতে হয়তো যে সমস্যাগুলো হওয়ার কথা ওগুলো হবে না, বা পিলিতে ফেল করার যে চান্সটা এটা একটু কমে যাবে। সো আশা করছি আজকের ভিডিওতে আমি যা বলার চেষ্টা করছি এটা আপনারা বুঝতে পারছেন। তো সবার জন্য শুভকামনা।